নির্বাচনের আগে নেতাজিকে নিয়ে বড় বড় কথা বলতো, আর নির্বাচনে জিতে যাওয়ার পর কি বলছে? নেতাজি হলো গুন্ডা, ফরওয়ার্ড ব্লক হলো গুন্ডা, নেতাজি নাকি দেশকে স্বাধীন করেনি। আরে কোন নেতাজি সম্পর্কে তোরা কথা বলছিস? যে নেতাজি ন্যাশনাল আজাদ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজ নিয়ে যে নেতাজি এই দেশকে স্বাধীন করার জন্য উত্তর পূর্ব ভারত পর্যন্ত চলে এলো, তাদের বিষয়ে কথা বলছে সাভারকারের দালাল্লা, যাদের কাজ খালি মুছ লেখা দেওয়া, যাদের কাজ খালি ক্ষমা প্রার্থনা করা। কোন নেতাজির কথা আমরা বলছি? যে আইএনএর স্লোগান ছিল ইত্তেফাক, ইতমাদ আর কুরবানি। ইত্তেফাক মানে একতা, সারা ভারতবাসীর জাত ধর্ম নির্বিশেষে একসাথে থাকার ক্ষমতা। ইত্তেফাক, ইতমাদ মানে বিশ্বাস, একে অপরের প্রতি বিশ্বাস, দেশকে স্বাধীন করার প্রতি বিশ্বাস। আর কুরবানি মানে আত্মত্যাগ, এই দেশকে স্বাধীন করার জন্য নিজেকে কুরবান করে দেওয়া। ইত্তেফাক, ইতমাদ, কুরবানির কথা বলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু যখন সিঙ্গাপুরে গেছেন, বিভিন্ন মানুষের কাছে অর্থ সাহায্য চাইছেন যে আমরা নতুন করে ঢেলে আমাদের যে সেনাবাহিনী তাকে সাজাবো। চেট্টিয়ার মন্দির, তামিল ব্রাহ্মণদের একটা মন্দির, সেই মন্দিরের লোকজন বলেছে ওনাকে টাকা দেবে। নেতাজি টাকা নিতে গেছেন, তার সঙ্গে তার কমান্ডাররা রয়েছেন, তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা রয়েছেন, যাতে মুসলমান আছে, যাতে শিখ আছে। মন্দিরের পুরোহিত বলেছে যে মন্দিরের মধ্যে অন্য ধর্মের বলেছিলেন অমন টাকার আমার দরকার নেই, আমি যে ভারতবর্ষ তৈরি করতে চাই তাতে হিন্দু মুসলমান সবাই একসাথে থাকবে। বাধ্য হয়ে সেই পুরোহিত মশাই সেই মন্দির আবার ডেকে পাঠিয়েছিলেন নেতাজিকে এবং অনুরোধ করেছিলেন আপনি সবাই সঙ্গে আসবেন, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কাউকে আটকাবো না। ওই মন্দিরের পুরোহিত যখন তার জয় তিলক মুসলমান হিন্দু শিখের কপালে পরিয়ে দিচ্ছেন, তার মধ্যে ভারতবর্ষ ছিল, তার মধ্যে দেশপ্রেম ছিল, তার মধ্যে দেশকে ভালোবাসা ছিল, তার মধ্যে হিন্দু মুসলমান ছিল না, সাম্প্রদায়িকতা ছিল না, তার মধ্যে একটা নির্দিষ্ট ধর্মের প্রতি ঘৃণা ছিল না, তার মধ্যে একটা দেশকে শুধু একটা ধর্মের তৈরি করার কোনো বাসনা ছিল না। যারা ওখানে ছিলেন তারা ধার্মিক মানুষ, তারা ধর্ম পালন করতেন, কিন্তু তারা এটাও মনে করতেন আমার ধর্মের চাইতেও বড় যদি কিছু হয় সেটা মানব ধর্ম। তাদের কাছে ভারতবর্ষের চাইতে, এই দেশের চাইতে আর বড় অন্য কোনো কিছু ছিল না। আজকে ওরা বিজেপি সরকারে আসার পর নেতাজিকে আরও বেশি গালমন্দ করবে, কারণ নেতাজি যে ইত্তেফাক, ইতমাদ আর কুরবানির কথা আমাদের শিখিয়ে গেছেন, নেতাজি যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শিখিয়ে গেছেন, নেতাজির বিরুদ্ধে আপসহীন লড়াইয়ের কথা শিখে গেছেন, বিজেপি আরএসএস আজীবন এদের বিরুদ্ধে লড়েছে। আমি অনুরোধ করব আপনাদের সবাইকে, আগামী দিনের যে লড়াই, এই লড়াই আমার আপনার লড়াই। যে মানুষ একটা সময় তৃণমূলকে ভোট করেছিলেন, আমি আপনাদের বলবো, ভোটের সময় আপনাদের এলাকার একটা গান খুব ফেমাস হয়েছিল, আমরা যখন নির্বাচনে লড়ছি আমরাও সেই গানে নাচতাম, মাচ্চোর। এমন ফেমাস হয়েছিল গানটা যে প্রত্যেক র্যালিতে ওই গানটা একবার না বাজালে কেউ বাড়ি যেত না। শুনতে ভালো লেগেছে। শওকত মোল্লা তিনি জেলে গেছেন, আরও অনেক কিছু হয়েছে। কিন্তু আমি সাধারণ মানুষ যারা তৃণমূলকে ভোট দিতেন, অনেকে বিজেপিকে হারানোর জন্য তৃণমূলকে ভোট দিয়েছেন, অনেকে বিজেপির ভয় ভোট দিয়েছেন। আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে বলছি, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আগামী দিনে ধর্মনিরপেক্ষ ভারতকে বাঁচাতে হয়, লাল ঝান্ডাকে শক্ত করে ধরি, আসুন আমরা লাল ঝান্ডাকে চোখের মণি মতো করে বাঁচাই। কারণ যে তৃণমূল কিছুদিন আগে আপনার কাছে ধর্মের নামে ভোট চেয়েছিল, যে মমতা ব্যানার্জি মাইকে দাঁড়িয়ে ক্যা ক্যা ছি ছি এসআইআর করতে দেব না, এনআরসি সিএ করতে দেব না বলেছিল, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার সময় 26 লাখ মানুষের নাম বাদ গেছে, 26 লাখ। তার চেয়ে আরো বেশি মানুষ যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, প্রায় 51 লাখের কাছাকাছি, যাদের মধ্যে বেশিরভাগই আমার আপনার মতো গরিব মানুষ, মুসলমান মানুষ, মতুয়া মানুষ। যে মানুষ এত বছর ধরে এই দেশে ভোট দিয়েছেন, তাদের ভোটাধিকার ওরা কেড়ে নিয়েছে। মমতা ব্যানার্জির নির্বাচনে হারার পর তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ নেতারা যারা মাইকে দাঁড়িয়ে বলতেন 4 তারিখের পর পাড়ায় পাড়ায় ডিজে বাজাবো, বলতেন তো, 4 তারিখের পর তাদের বাড়িতে এমন ডিজে বেজেছে যে এখন একদম শ্মশানের নিস্তব্ধতা। এখন ডিজেও বাজছে না, রবীন্দ্রসঙ্গীতও বাজছে না, লোকসঙ্গীতও বাজছে না, কিছুই বাজছে না। তাহলে আমার আপনার ভোট নিয়ে যারা নির্বাচনে জিতলেন, নির্বাচনে হেরে যাবার পর তারা আমার আপনার কথা ভাবলেন না। কারণ যতক্ষণ আপনি ভোট, যতক্ষণ আপনার জন্য ওরা সিংহাসনে বসতে পারে, ততক্ষণ আপনার মূল্য আছে। যদি আপনার ভোটে ওদের আর সিংহাসন না গরম হয়, যদি ওর পকেট গরম না হয়, তাহলে আপনার জীবনের মূল্য নেই। আমাদের কাছে তা নয়। আমরা সরকারে থাকি অথবা না থাকি,
পাড়ায় পাড়ায় এসআইআরের জন্য ক্যাম্প তৈরি করেছিলাম আমরা। এখনো আমাদের কমরেডরা বিভিন্ন ট্রিবিউনালে আমার আপনার জন্য লড়াই করছেন। আমরা বলছি আগামী নির্বাচনের আগে যতক্ষণ না পর্যন্ত এসআইআরে বাদ যাওয়ার সমস্ত বৈধ ভোটারের নাম উঠছে ততদিন পশ্চিমবঙ্গে কোনো রকম নির্বাচন আমরা হতে দেব না। ভোটার ছাড়া কোনো ভোট হবে না। আগে মানুষের নাম তুলুন, আগে তাদের ভোটাধিকার ফেরত দিন, তারপর নির্বাচন করবেন। আমরা আপনাদের কাছে অনুরোধ করব, বিজেপির বিরুদ্ধেই লড়াইয়ে আমাদের একসাথে হতে হবে। আর কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন হবে। পঞ্চায়েত নির্বাচনে আমাকে আপনাকে প্রমাণ করতে হবে যে এই দেশটা কার। আমরা একটা ওই এনআরসি এর সময় কবিতা বলতাম যে সभी का खून है यहाँ की मिट्टी में शामिल, सभी का खून है यहाँ की मिट्टी में शामिल, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। আমার আপনার সবার বাপ ঠাকুরদা এই দেশটাকে বানিয়েছে। ওই দিল্লিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা লড়াই করছিল ককরোচ জনতা পার্টির নাম দিয়ে, হাজার হাজার সাধারণ ছেলে মেয়ে যে মিছিলে হাঁটছিল, ওরা দেখিয়ে দিয়েছে যে ये देश हम सबका है। এই দেশটা আমাদের প্রত্যেকের, এই দেশটা আমাদের সবার। বিজেপি আমার আপনার কাছ থেকে এই দেশের অধিকার কেড়ে নিতে পারি না। আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার আপনার চ্যালেঞ্জ থাকবে, আমাকে আপনাকে প্রমাণ করতে হবে। ওই যে বলছিল আগের বক্তারা যে লাল ঝান্ডা মার খায়, লাল ঝান্ডা জেলে যায়, কিন্তু লাল ঝান্ডা ময়দান ছেড়ে পালায় না। আমি বলছি লাল ঝান্ডা মার খাবে, লাল ঝান্ডা জেলে যাবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এবার থেকে লাল ঝান্ডা যা করবে, লাল ঝান্ডা পাল্টা দেওয়া শুরু করবে। খালি বসে বসে মার খাবে না, পাল্টা দেবে, জেলে যাবে, কিন্তু ময়দান ছেড়ে পালাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে ব্যারিকেড তৈরি করব আমরা। যারা মনে করছেন তৃণমূলের বিভিন্ন অপাঙ্ক্তেয় নেতা, তৃণমূলের বিভিন্ন ছেড়ে যাওয়া নেতা, তৃণমূলের নানা ধরনের দুর্নীতি করা লোকজন, তাদেরকে পার্টিতে নিয়ে তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, আমি বলছি পারবেন না। মনের মধ্যে যদি দুর্নীতি থাকে, মনের মধ্যে যদি অপরাধ থাকে, তাহলে সে কখনো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে পারে না। লাল ঝান্ডাই পারবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে দুটো কথা বলে শেষ করা। পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এই ভাঙড়ের মানুষ, এই ভাঙড় একটা সময় লাল ঝান্ডার ঘাঁটি ছিল। 2016 নির্বাচনে জিতেছিলাম আমরা। সারা বাংলায় যখন বিপর্যয় হচ্ছিল, ভাঙড় লাল ঝান্ডা থেকে মুখ ফেরায়নি। আমি মনে করি ভাঙড়ের মাটি খুঁড়লে এখনো লাল ঝান্ডাই পাওয়া যাবে। তাই আগামী নির্বাচনে ভাঙড়ের মানুষের কাছে আমার অনুরোধ, লাল ঝান্ডার এই লাল ঘাঁটিকে আপনারা পুনরুদ্ধার করুন, লাল ঝান্ডার এই লাল বাটিকে আপনারা বাঁচিয়ে তুলুন। ভাঙড় আগামী দিনে পথ দেখাবে, ভাঙড় পথ দেখাবে সারা পশ্চিমবঙ্গকে। আমরা এখনো ভাঙড়ের দিকে তাকিয়ে থাকি। ভাঙড়ের জনগণ, ভাঙড়ের সংগ্রামশীল মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে। আমি বিশ্বাস করি আপনারাই পথ দেখাবেন। জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য এরা আমাদের শিখিয়ে গেছেন যে পশ্চিমবঙ্গের মাটিতে ধর্মনিরপেক্ষতাকে প্রতিদিন কিভাবে প্র্যাকটিস করতে হয়। যারা আজকে হিন্দু মুসলমানের নামে রাজনীতি করতে চাইছেন, বিজেপির সরকার ক্ষমতায় আসার পর সাধারণ গরিব হিন্দু মানুষ বুকে হাত দিয়ে বলুন তিনি ভালো আছেন, বড় লোকরা ভালো আছেন, আদানি আম্বানি তারা ভালো আছে। কিন্তু স্টেশনের ওপরে ছোট ছোট গুমটি ছিল যে হকারদের, যে হিন্দু ভাইটা ঘুগনি বিক্রি করতো ওই স্টেশনের ওপর, বুলডোজার দিয়ে যখন তার ঘরটা ভেঙে দিল, তখন বিজেপির তো মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। খবরে দেখেছি আমরা, এক ভদ্রলোক বলছে বিজেপি জেতার পর জয় শ্রীরাম বলে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর দেখলাম নোটিশ চলে এসছে আমার ওই বুলডোজার দিয়ে ঘরটা ভেঙে দেওয়া হবে। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। হাজার হাজার মানুষ, বস্তিবাসী যারা রেল লাইনের পাশে থাকেন, হিন্দু গরিব মানুষ, একদিনে তাদের বাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। নিট পরীক্ষায় কেলেঙ্কারির কারণে 19 জন ছাত্রছাত্রী মারা গেলেন, 19 জন, প্রত্যেকটা ছেলে মেয়ে হিন্দু। তখন মনে হয়নি হিন্দু খাতরে মে হ্যাঁ। আসলে বিজেপির কাছে হিন্দু, আপনি যদি গরিব হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি দলিত হিন্দু হন আপনার কোনো মূল্য নেই, আপনি যদি আদিবাসী হন আপনার কোনো মূল্য নেই, মহিলা যদি হন মূল্য নেই। ভোটের সময় ওরা আমার আপনার নামে ভোট চাইবে, ভোটের সময় ওরা ধর্মের নামে ভোট চাইবে, কিন্তু ভোটে জেতার পর আমার আপনার রুটি রুজি নিয়ে তারা আর কথা বলবে না। আমি হিন্দু মুসলমান নির্বিশেষে প্রত্যেক মানুষকে বলবো, এই বাংলাকে আগামী দিনে যদি বাঁচাতে হয় লাল ঝান্ডার সঙ্গে আসুন। বুদ্ধদেব ভট্টাচার্য একটা গল্প বলতেন, সীতারাম ইয়েচুরি তখন আমাদের ছাত্রের নেতা ছিলেন। দিল্লিতে দাঙ্গা হয়েছে, মুজাফফরনগরে দাঙ্গা হয়েছে, সীতারাম ইয়েচুরি গেছেন। সেখানে এক ভদ্রলোক বসে আছেন,
তার বাড়ি ঘর চলে গেছে, বয়স্ক মানুষ। সীতারাম ইয়েচুরি তাকে গিয়ে বলেছেন যে চাচা আপনি আমার সঙ্গে চলুন, আপনার তো ঘর পুড়ে গেছে, ছেলে মেয়ে কোথায় গেছে আমরা কেউ জানি না, এখানে আপনি ঠিক ইতমিনানসে থাকতে পারবেন না, স্থায়ীভাবে থাকতে পারবেন না, শান্তিতে থাকতে পারবেন না, আমার সঙ্গে চলুন। ওই চাচা উত্তর দিয়েছে, দেখো বাবু আমার তো জন্ম হয়েছে এখানেই, আমার দাদা পরদাদা সবাই এখানে দফন হয়েছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাব না, তবে বাবা তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর বাংলায় দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একে অপরের রক্তে হোলি খেলে না। এই ছিল পশ্চিমবঙ্গ, এই ছিল জ্যোতিবাবুর বাংলা, এই ছিল বুদ্ধ ভট্টাচার্যের বাংলা, যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এখানে যদি কেউ দাঙ্গা করতে আসে তার মাথা ভেঙে গুড়িয়ে দাও। জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হিসাবে হুটখোলা গাড়িতে পৌঁছালে গেছিলেন তিলানি পাড়াতে, বলেছিলেন শুট অ্যাট সাইডের অর্ডার দিচ্ছি, কেউ যদি বাইরে আসে, কেউ যদি দাঙ্গা করতে আসে মাথায় গুলি মারবে। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য ছিল যেখানে নারী পুরুষ ধর্ম জাত নির্বিশেষে সবাই সুখে শান্তিতে থাকতো। আমাদের দায়িত্ব আগামী দিনে সেই জ্যোতিবাবু বুদ্ধ ভট্টাচার্যের বাংলাকে ফিরিয়ে না। ভাঙড়ের কমরেডদের প্রতি আমার বিশ্বাস আছে, আপনাদের লড়াইয়ের প্রতি আমার বিশ্বাস আছে। আমি আশা করব আগামী পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি আমরা এখন থেকে শুরু করব। পাড়ায় পাড়ায় যাব, মানুষের কাছে যাব, তাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার কথা শুনবো এবং যেখানে যেভাবে সম্ভব তাদের সাহায্য করব। আরও বেশি মানুষ যারা এই মুহূর্তে আমাদের কাছে নেই তাদেরকে নিয়ে আসবো। পলাশদা বলার সময় বলেছেন যে আজকে এখানে 3000 মানুষ আছে, এর পরের বার যে মিটিং হবে তাদের 10,000 মানুষের জমায়েত করব আমরা, আজ থেকেই সেই কাজ শুরু হবে। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত মানুষকে একসাথে নিয়ে আমরা যখন লড়াই করব তখন জিতব। আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম, আপনাদের বিজয় মিছিলে লাল আবির মাখার জন্য আমরা সবাই আপনাদের সঙ্গে হাঁটব। ভাঙড়ের এই দায়িত্ব, ভাঙড়ের প্রতি এই বিশ্বাস, আগামী দিনে আপনাদের লড়াইয়ে আন্দোলনে আবার দেখা হবে, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টির জন্য একটু সমস্যা হয়।